আসসালামু আলাইকুম। বাংলাদেশে গেল কয়েকদিন ধরে কিছু সুশীল সাংবাদিক, রাজনীতিবিদ, তারপরে নাট্য ব্যক্তিত্ব, এরকম অনেক লোকজন আছে। এদের ভেতরে এখন নতুন করে মানবিকতা তৈরি হয়েছে। এত মানবিক এরা হয়েছে, এদের মানবিকতার চোদনে আপনি বিচারও করতে পারবেন না কাউকে। 1.5 মাসের বাচ্চা সহ যুবলীগ নেত্রী কারাগারে, তারপরে হলো গিয়ে 70 বছর বয়সেও হাতকড়া পরে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে হাতকড়া পরে নিয়ে যাওয়া হলো আপনার বাবার জানাজায়, মায়ের জানাজায়। ওই যে একজনের স্ত্রী জামাইয়ের পরকীয়া, জামাইয়ের পারিবারিক সমস্যার কারণে এই যে কয়েকদিন আগে হলো বাগেরহাটের এক সন্ত্রাস আপনার মাদকসেবী, তার দেখলেন না, এটা নিয়ে ব্যাপক কী হলো যে সে জেলখানায় থাকা অবস্থায় তার স্ত্রী হচ্ছে বাচ্চাদের নিয়ে তারপরে সুইসাইড করেছে। সেটা তো বিএনপির দোষ না, সেটা তো এই বর্তমান সরকার বা ইউনূস সরকারের দোষ না। এটা সেই পরিবারের কাছে গিয়ে তারপরে কি জানা গেল যে সেই পরিবারকে ওই ছেলের সাথে ওই ছেলের আরও অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, যাদের সে ওই ছাড়া থাকা অবস্থাতেই ওই নারীকে সে খাবার দিত না, টাকা পয়সা দিত না। এরপরে তার পরিবারের মানুষজন তার উপরে নির্যাতন করতো, তারপরে সে সুইসাইড করেছে। এখন যেই কারণেই হোক, আইন তো আইনের মতো করেই চলবে, তাই না? এই বাংলাদেশে এখনও পর্যন্ত জেলখানায় আছে, আপনাদের মনে আছে ওই যে ফুলগাজী, সোনাগাজীতে আপনার ফেনীর এই মাদ্রাসার শিক্ষার্থী 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে আছে। তারা এখনও পর্যন্ত 2 বছর হতে গেল, এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি। অথচ এই বনোজ কুমারের লালসার শিকার, টাকা পয়সা আত্মসাৎ, তাদেরকে নানানভাবে শুধু মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এগুলো হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়ে তারপরে সেই নুসরাত নামে এক 12 ভাতারির কারণে তাদের সবগুলো মানুষকে এখন পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে। এই 12 ভাতারিরে বেঁচে তার 2 ভাই পয়সা পাতি কামিয়েছে, পরিবার বড়লোক হয়েছে, বিল্ডিং উঠেছে বাড়িতে। বনজের সেই ওসি শাহ আলম থেকে শুরু করে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে, তারা এখন পর্যন্ত জেলখানায় আছে। আমরা এই দেশে দেখি নাই 80 বছর 82 বছরের জামায়াতের এক নেতার হসপিটালে থাকা অবস্থায় মৃত্যুর সময় পর্যন্ত ডান্ডা বেরি পরানো ছিল। এটাই বাংলাদেশ না? এটাই তো সেই বাংলাদেশ। মৃত্যুর পরেও সাকা চৌধুরীর বাড়ি কবরে গিয়া তারপরে হামলা করা হয়েছে। এই আলী হাসান মুজাহিদ, এই কাদের মোল্লা, তারপরে হচ্ছে গিয়ে ওই যে মীর কাশেম আলী, জানাজা পর্যন্ত দিতে না, সময় দেওয়া হয়েছে 2 মিনিটের মধ্যে জানাজা শেষ করবে, গোসল দিতে দেয় না। এই যে বজলুল হুদা, আমাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান, এই বীর যোদ্ধা, 75-এর বীর যোদ্ধা, তারে মানে গলা কেটে ফেলেছে আপনার, ফাঁসির কথা বলে গলা। বাতেন মাজেদ, ক্যাপ্টেন মাজেদ গলা কেটেছে, শেখ হাসিনা নিজের হাতে গলা কেটেছে। এটা তো সেই বাংলাদেশ, তাই না? আমরা এই দেশে দেখি নাই। ছোট বাচ্চা সহ তারপরে জেলখানায় পাঠানো হয়েছে, এটা আমরা দেখি নাই। খালেদা জিয়ার মতো একটা মানে ভিভিআইপি মানুষ, সেই ভিভিআইপি মানুষের পর্যন্ত তার এই 80 বছর বয়সের একজন নারী, তাকে পর্যন্ত এই শেখ হাসিনা কি বাজেভাবে কথা বলে তারপরে জেলখানায় রেখে রেখে তারা মারল। এগুলো এই বাংলাদেশেই ঘটেছে না? এখন নতুন করে মানবিক কিছু সাংবাদিক আটক আছে। এই যে মুজা বাবু, তারপরে শাকিল, ফারজানা রূপা, এরা কি করেছে আমরা জানি না? আসিফ নজরুল যখন আইনমন্ত্রী হয় তখন থেকেই জাউরামি শুরু হয়েছে। আসিফ নজরুল এসেই প্রথম দিন বয়ান দিল যে গণহারে এই মামলা করে মামলাগুলো কি করে দেওয়া হয়েছে। গণহারে মামলা কিরে? পাঞ্চতর এই বাংলাদেশে যত কয়জন আওয়ামী লীগ আছে প্রতিটার নামে মামলা হইতে হবে। আমার সাথে অনেক আওয়ামী লীগের লোকজন আছে, অনেক মানুষ আছে আওয়ামী লীগের, সে আওয়ামী লীগ করে কিন্তু আমারে খুব পছন্দ করে, আমি ইন্ডিয়া বিরোধী, এই জন্য আমার খুব পছন্দ করে, সেও ইন্ডিয়া বিরোধী। আমি ভাই একটা ছবি তুলবো আপনার সাথে, আমি আওয়ামী লীগ করি, তাও আপনার পছন্দ করি। আমি কোশ্চেন করি, আমি বলি যে আপনি 5ই আগস্টের আগের দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন? যদি আওয়ামী লীগ থাকেন তাহলে আসেন না, আর যদি আওয়ামী লীগ না থাকেন অন্তত 5 তারিখ ভোর রাতে সুবে সাদিকের আগ পর্যন্ত যদি তওবা করে মুসলমান হয়ে থাকেন তাইলে ঠিক আছে, নাইলে আপনার মতো আওয়ামী লীগের সাথে ছবি তুলব না, আমার সাথে কথা বলার দরকার নেই। আপনি এই জুলাই মাসে আমাদের চোখের সামনে, আরে ভাই ছোট ছোট বাচ্চা হেলিকপ্টারে করে শিশু দুধের বাচ্চাকে পর্যন্ত গুলি করে মেরে ফেলেছে। এটা সেই বাংলাদেশ। সেই মানুষগুলোরে যারা মারল, এটার জন্য কি খালি শেখ হাসিনা একা দায়ী? এটার জন্য খালি পুলিশের আইজিপি দায়ী একা?
ডিবির হারুন দাই একা, সারা বাংলাদেশের যত মানুষ, আওয়ামী লীগের যত মানুষ তাদেরকে আরও উদ্বুদ্ধ করেছে মানুষ খুন করতে, যত সাংবাদিক উদ্বুদ্ধ করেছে, সবার বিচার হইতে হবে। অতএব বিচারের আসামি কয়েক হাজার না, আসিফ নজরুল বাঞ্চতর কয়েক হাজার না, কয়েক লক্ষ হবে। আওয়ামী লীগের একদম ওয়ার্ডের একজন সাধারণ সদস্য সমর্থক যে, সেও আসামি হবে, বিচার হবে, যার যতটুকু শাস্তি সে ততটুকু পাবে। আমি চাই না কেউ এক জায়গায় খুন করে নাই, গুলি করে নাই, কোনো মারামারিতে ছিল না, তারা আপনি ফাঁসি দিয়ে দেন বা 20 বছর কারাদণ্ডের দরকার নেই, তার 6 মাসের কারাদণ্ড হইতে পারে, 3 মাসের হইতে পারে, বাট তাকে সাজা ভোগ করতে হবে। অথচ এই সাংবাদিকগুলা, এই যে মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, তারপরে এই যে শাহরিয়ার কবির, এরা তো ডাইরেক্ট খুনি। আর এদের ভাই ফাঁসি হওয়ার মতো অপরাধ তারা করেছে। তাদেরকে এখন 2 দিন পর পর কিছু পত্রিকা এখনও সাংবাদিকরা, তোরা সাংবাদিক কিসের রে? তোরা সাংবাদিকতা করছিস? তোরা সাংবাদিকতা করলে কি আমাদের চ্যানেলে এসে, আমাদের ফেসবুকে এসে মানুষ নিউজ খোঁজে নাকি? আমাদের তৈরি হয়েছে, আমরা তৈরি হইলাম কেন? আমাদের প্রয়োজনীয়তা এই দেশে হইলেও কেন? তোদের কারণে। তোরা সাংবাদিকতা করিস নাই, এই জন্য মানুষ আমাদের কাছ থেকে শুনতে চেয়েছে, এই জন্য আমাদের 5 মিলিয়ন 10 মিলিয়ন করে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার হয়। কেন হয়? আমাদের কথা জানবেন, বাংলাদেশে 30-35টা টেলিভিশন, শত শত অনলাইন পোর্টাল, নিউজ পেপার আমাদের এখানে আসছে কেন? তোরা সাংবাদিকতা করিস নাই, তোদেরকে মানুষ বিশ্বাস করে নাই, এই জন্য আমাদের কাছে এসছে। তোরা সাংবাদিকতা করছিস, এখন ওনাদেরকে সাংবাদিক, এই জন্য ওনাদেরকে মাফ করে দিতে হবে, বাঁচাই দিতে হবে। 2 দিন পর পর মানবিক নিউজ প্রকাশিত হয়, এত মানবিক, মনে হয় যেন বাংলাদেশে জীবনে কোনো দিন কোনো সাংবাদিকরা আটক করে নাই। প্রথম আলোর ব্যাপারে খুব নানান ধরনের আলাপ। প্রথম আলোর অফিস ভাঙার কারণে বিশাল আকারে কিছু, প্রথম আলোর এই দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই, বয়স্ক একটা মানুষ, ওরে কলারে ধরে টাইনা অফিস থেকে বার করে নাই, মারে নাই, অপমান করে নাই। 5 তারিখেও এই দেশে 71 টিভিতে হামলা হয় নাই, সময় টিভিতে হামলা হয় নাই, এগুলো ভাঙচুর হয় নাই, ডিবিসিতে হামলা হয় নাই, ভাঙচুর হয়েছে না। তো এই দেশে তো হয়েছে, তো আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে, কই তখন চিল্লায় নাই তো। বিষয় হচ্ছে খুব সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে এরকম কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এই কথাগুলো বলে যাচ্ছে, এটাকে খুব নর্মালাইজ করতে যাচ্ছে। ভাই, যদি মনে করেন এই আসিফ নজরুলের মতো এরকম আরও কিছু জাউরা আছে, এই যে যেমন ধরেন এই বিকাশ নুরু, এই বিকাশ নুরুর অবস্থাটা দেখেন, ওই এই 5 তারিখের পর থেকে চাঁদাবাজি, মানুষের টাকা পয়সা লুটপাট, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা দখল, বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্কে যায়, তারপরে ওর এই লোকজন নিয়ে, তারপরে মপটপ করে শত শত কোটি টাকা নিয়ে নতুন নতুন পাঞ্জাবি গায়ে দেয়, আর হে এখন সুশীল হয়ে গেছে। এই আফ্রিদির বাপের আর আফ্রিদিরে এইটারে নিয়া তোর দরকার কি? ভাই, আমার সাথে নুরুর তো কোনো সমস্যা নাই। 5 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি ইলিয়াস হুসাইন যদি টাকা কামাইতে চাইতাম, ভাই আমরাও 200-400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমরা তো কারোর এগুলি করি নাই। আমরা আওয়ামী লীগের ব্যাপারে, আমাদের কি খুব ঘনিষ্ঠ মানুষজন আওয়ামী লীগের কেউ নাই? আমাদের খুব পরিচিত বন্ধু বান্ধবদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে কারোর না কারোর পরিচিত এমনি ঘুরায় পেঁচে আওয়ামী লীগের লোক নাই? আমরা যখনই বলেছে ভাই আওয়ামী লীগ করতেন, ভাই এখন না, কয়দিন ঝামেলা টামেলা যাক, তারপরে আস্তে আস্তে আপনারা বের হইতে পারবেন, একটু ধৈর্য ধরে থাকেন। কোনো দিন কেউ বলতে পারবে না যে কোনো সচিবালয়, কোনো কোর্ট, কোনো আদালত, জজ সাহেব, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কারোর কাছে কোনো দিন কোনো আওয়ামী লীগের ব্যাপারে গিয়ে তারপরে কোনো তদবির করেছে, কেউ বলতে পারবে না। অথচ এই যে নুরুর বাচ্চারা, এরা ধুমায়া, খালি টাকার দরকার, খালি টাকা পায় আর হয়ে যায়। শালা তোরা যে এরকম করছিস, তোরা কি মনে করিস? ধর আসিফ নজরুলের কথাই বলে, আসিফ নজরুল, তুই কি মনে করছিস যে মনে কর আওয়ামী লীগ আসলো, তোরে বাঁচায় রাখবে, তোরে ছাইড়া দিবে মনে করছিস? তুই পাশার চামড়া উড়ায় ফেলবে। সো আমাদের কথা হইল যে ভাই, আওয়ামী লীগের ব্যাপারে আমরা 0 টলারেন্স দেখায় আসি। যার সাথে যত সমস্যা, এই নুরুর সাথে সমস্যা বলেন, আসিফ নজরুলের সাথে সমস্যা বলেন, ওয়াকারের সাথে সমস্যা বলেন, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, যাদের সাথে আমাদের যত সমস্যা, সব সমস্যা একটা কারণে, সেটা হচ্ছে এই আওয়ামী লীগের ব্যাপারে কোনো এই ঠিক নির্বাচনের আগে সারা জীবন বিএনপির গুণগান গায়ে আসলাম, গেল 1.5 বছরেও বহু ভিডিও বানিয়েছে বিএনপির পক্ষ, বিএনপির ডিফেন্ড করে, বহুত গালাগালিও শুনেছি। শিবিরের পোলাপান, সাধারণ মানুষ, বহু মানুষ আছে, ভাই দালালি শুরু করে দিলেন, ভাই আপনি বিএনপির এজেন্ট, বিএনপির দালাল, এই সেই এগুলো। জামাতের আমিরে পর্যন্ত ভাই আমি এত রেসপেক্ট করি
এই যে তাহের ভাই এত রেসপেক্ট করি, অথচ এই লোকগুলির পর্যন্ত ভাই আমি ছাড় দেই নাই যে আওয়ামী লীগ কিংবা এই ইন্ডিয়ান এজেন্ট এদের সাথে কোনো ধরনের করার কারণে। তো যত সমস্যা তৈরি হয়েছে সব থেকে আওয়ামী লীগের কারণেই। অথচ আপনারা ভাই টাকা কামাইছেন তো, বহুত টাকা হয়েছে তো, এখন চুপ থাকেন একটু, এখন একটু অন্তত বিচারগুলো হইতে দেন কোনো কিছুতে। আরে ভাই একজন স্পিকার কেমনে ভাই ছাড়া পায়? আরে তার ট্রিটমেন্টের দরকার, তার হসপিটালে পাঠান। ও মা 1.5 দিনের মাথায় একদম তার জামিন, কারণ কি? সে কিছু করেনি। তো সে কিছু না করলে তো হাসিনাও কিছু, হাসিনা কি ডাইরেক্ট জায়গায় কাউরে গুলি করছে নাকি? হাসিনারে আপনার বিচার করার দরকার, হাসিনারও ছেড়ে দেন। আজকে আপনারা যাদেরকে মাফ করে দিতে চাচ্ছেন, যাদের ব্যাপারে খুব নমনীয় মানবিক কথাবার্তা বলছেন, যারা এই কাজগুলো করেছে তারা কি মাপ চেয়েছে? আওয়ামী লীগের ছোট একটা ইউনিট, ওয়ার্ড লেভেলের কোনো আওয়ামী লীগের একজন সভাপতিও কি তার সাথে 20 জন মানুষকে নিয়ে এসে কোনো দিন ক্যামেরার সামনে বলেছে নাকি যে ভাই আমরা আওয়ামী লীগ করতাম, আমাদের ভুল হয়েছে, আমরা জীবনে আর আওয়ামী লীগ করবো না, এই ধরনের এই নৃশংস হত্যাকাণ্ড আওয়ামী লীগ করেছে, আমরা এটার ঘৃণা করি? কেউ বলেছে এখন পর্যন্ত? হাসিনা গতকালকেও আমার এই ফেসবুকে পোস্ট দিয়েছে, দেখেন না তারেক রহমানের কীভাবে গালাগালি করে তারপরে ভিডিওতে কথা বলেছে। মানে এখনও মানে ফানা তুলে আছে যে সুযোগ পাইলেই তারপরে আপনার ছবল দিবে। আপনি এরকম একটা মানে দলের জন্যে আপনার এত মায়া কান্না, এত ভালোবাসা, এত কিছু কিসের জন্য? এইখান থেকে যদি বের হইতে না পারেন, বলে রাখলাম ভাই, এই যে সাংবাদিক যারা আজকে ছোট ছোট করে তারপরে এগুলো করে না, এটা কিন্তু আমরা ওই দিন এক কলাম লিখেছে একজন এক ইয়েতে মতামত, সেখানে বাংলাদেশ কি ধর্মীয় এই সাম্প্রদায়িক রাষ্ট্র হতে যাচ্ছে? তো আমি একটু দেখতে গেলাম যে মানে কি কারণে নিউজ করলো। ও মা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছে বাংলাদেশে, এইটাকে নানানভাবে ঘুরায়া পেঁচায়া মনে করেন সেই গরুর আর কুমিরের রচনার মতো বানায় নিয়ে আইসা তারপরে এখানে বোঝাইলো যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো হয়ে যাচ্ছে, এইটা হলো সমস্যা। পাকিস্তান তোমারে লাগায়, পাকিস্তান তো তোদের, আমি তো ভাই বহুবার বলছি, আপনারা আবার অনেকে, আমার তো লোকজন অনেক মানে ভদ্র, তো এরা আবার একটু মুখটু খারাপ করলে পছন্দ করেন না, নিজেও করতে চায় না, বয়স হয়ে যাচ্ছে, আমি একটু সুন্দরভাবে কথা বলতে হবে, না বললেও পারি না ভাই। এদের কিছু বললে আবার এরা কয় যে আমরা হইলাম গিয়া পাকিস্তানের রাজাকার, পাকিস্তানি এগুলো বলে না ভাই। ডেফিনেশন ক্লিয়ার, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। মানে আমি ধরেন আপনি আমারে বলবেন আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমার দাদা রাজাকার, আমি নিজে বলি, আমি কনফেস করি যে আমার বাপ, আমার দাদা, আমরা সবাই রাজাকার ছিলাম, এবং আমরা তোদের মা বোনদেরকে তুলে নিয়ে তারপরে পাকিস্তান মিলিটারি ক্যাম্পে দিয়ে আসতাম। ওইখানে তোর মা বোনেরা প্রেগনেন্ট হুয়া, এরপরে তোরা পয়দা হুয়া, তো বিষ তো ভাই তোরা কান্দাকাটি তোরা করবি, তোরা এটা না বুঝে আন্তাজে তো আমাদেরকে জিতাই দিলে হবে না, তাই না? এখন পাকিস্তানের নিয়ে তাদের বিশাল আকারের সমস্যা। পাকিস্তানের খেলাটা হইলো, দেখেন এই খেলাটা নিয়ে আইছে মেহের আফরোজ শাওন সহ অনেক সুশীলেরা, বুঝছেন, পাকিস্তানের ইয়েতে হারাতে কষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। বেটা পাকিস্তানের নিয়ে কষ্ট হওয়ার কিছু নাই তো। পাকিস্তান আমাদের বড় ভাই, আমরা ছোট ভাই, বড় ভাই ছোট ভাইরে হারাইতে চাই না, জিতা দিছে ভাই তুই জিতা যা। আবার আমরা মাঝে মধ্যে বড় ভাইরে সম্মান দিয়ে ভাই তুই জিতা যা, আমরা খেলি না, আমরা জাস্ট এটা ওয়ার্ম আপ করি। এই ওয়ার্ম আপ করি হলো ইন্ডিয়ার সাথে খেলার জন্য, বুঝছিস না? তোদের কান্দাকাটি করার কারণটা কি? বাংলাদেশের মানুষ বুঝায় দেয়, স্টেডিয়ামে যায় দেখিস পাকিস্তানের বিরুদ্ধে কোনো দর্শক নাই। ইন্ডিয়ার সাথে খেলা হইতে গেলে এখন মনে হয় আগের ভারত পাকিস্তান খেলা হইতো না, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হইতে গেলে এখন ওই ধরনের একটা ফ্লেভার কিন্তু তৈরি হয়, ওই ভাইবটা নিয়ে আসে মাঠের মধ্যে। খেলা শুরুর 1 সপ্তাহ আগে থেকে ফাইট শুরু হয় পশ্চিমবাংলা আর পূর্ব বাংলার মধ্যে এই ক্রিকেট নিয়ে। এইটা আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছে যে আমাদের শত্রু ভারত, এই কারণে এরকম হয়। দেখছিস না, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গেছে, দেখছিস না মানুষ পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম এগুলো করছে, বুঝছিস না? এগুলো কিন্তু আমাদের দেশের বদলে যাওয়া এক সিনারিও, এগুলো আমরা তৈরি করেছি,
এই গেল 15 বছরে মানুষকে বুঝায় 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 সত্যটা সামনে নিয়ে আসা হয়েছে। যে ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি সেই ইতিহাস আমরা তুলে ধরেছি, তুলে ধরে ধরে মানুষকে বোঝানো হয়েছে যে পাকিস্তান ইজ নট আওয়ার এনিমি। এইটা মানুষ বুঝতে পেরেছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের এখনকার বর্তমান বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে তারপরে আপনি এখন পাকিস্তানের সাথে সম্পর্ক হইলে আমরা বিশাল আকারে জঙ্গি রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে যাব। কই শুভেন্দু ওইদিকে বলে এটা হিন্দু রাষ্ট্র, এখানে কোনো ধর্ম মুসলমান সাম্প্রদায়িকতা কোনো কিছু চল, মুসলমান হলে পিটানো, মসজিদের ভেতরে যায় এই করে। কই নিউজ কই? এক বাংলা এডিশন ছাড়া আমি তো কারো নিউজ দেখি না। আরও 2-4টা আছে, এই যেমন আমার দেশ, 21 টিভি, এনটিভি, কয়েকটা টেলিভিশন আছে। বাট যারা এই যে অসাম্প্রদায়িকার কথা বলে, কোথায় 71, সময়, ডিবিসি, প্রথমা, ডেইলি স্টার, কই দেখি না তো এদের অসাম্প্রদায়িকতা কোথায়? নাই তো। তখন ওই জায়গায় গেলে আর অসাম্প্রদায়িকতা থাকে না নাকি? অসাম্প্রদায়িকতা খালি মুসলমানদের বেলায় আসে। এই হইল গিয়া বর্তমান পরিস্থিতি। তাদের খুব আক্ষেপ পাকিস্তানের সাথে কেন সম্পর্ক ভালো। পাকিস্তানের সাথে সম্পর্ক না, পাকিস্তানের সাথে সব সম্পর্ক ঠিক হইতে হবে। 100% অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। আমাদের সাথে তাদের গোয়েন্দা চুক্তি, সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি, অর্থনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি, সব চুক্তি হইতে হবে। আমার পোলাপান যা ওইখানে পড়াশোনা করবে, ওরা এখন ফ্রি স্কলারশিপ দিচ্ছে, সেখানে যাবে। ওদেরগুলো আমাদের এখানে আসবে। 2 বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মানে কারিগরি যেই আপনার শিক্ষার যেসব পদ্ধতিগুলো আছে সেগুলো আদান প্রদান হবে, সব কিছু হবে, হইতে হবে। এটা আমাদের জন্য। ধরেন পাকিস্তান যদি নাকি আমাদের সাথে এখন চায়ও, বা আমরা যদি চাইও, 2 দেশ কি এক হইতে পারবে? সম্ভব না। আমার এক হওয়ার দরকার নেই, আমার এক হইতে হবে। কারণ পাকিস্তানের শত্রু আমার শত্রু, শত্রুর শত্রু আমার বন্ধু। পাকিস্তান আমার এই জন্য বন্ধু, পাকিস্তান আমার মুসলমান ভাই। সব দিক থেকে মিলায়া পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক। এটা ওনাদের নানান হিসাব টিসাব মিলে, আমি ওই কলামটা পড়লাম, মানে বিরাট ইতিহাস মিতিহাস দিয়া ঘুরায় পেঁচায়া তারপরে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হলে সাম্প্রদায়িক হয়। বেটা সাম্প্রদায়িক কিরে? আমার দেশের 95% মানুষ মুসলমান। সাম্প্রদায়িক মানে কি? আমার দেশের ধর্ম যা সেটা পৃথিবীর কোন দেশ মানে না? আমেরিকার পৃথিবীর সবচেয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে ক্লেম করে তারা। তো প্রেসিডেন্ট ট্রাম্প এখানে নিছে, আপনার শপথ নিছে, বাইবেলের উপরে হাত দেয় নেই। এটারে সাম্প্রদায়িকতা বলে না? ওইটারে তো আবার বলেন না সাম্প্রদায়িকতা। আমাদের যদি এখন কোরআন শরীফ নিয়ে বললে, আমাদের আবার কোরআন পাঠের পরে আবার ত্রিপিটক পাঠ, বাইবেল পাঠ, তারপরে ওই আপনার হিন্দুদেরটা সব পাঠ মাঠ করে এরপরে আমার লেভেল করতে হয়, মানে আমার বুঝাইতে হবে অসাম্প্রদায়িক। এখন নতুন নতুন অনেকই তৈরি হয়েছে। এই যে পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, তিনি বলেছেন আমরা জাতীয়তাবাদী, সারা জীবন জাতীয়তাবাদীর পথ থেকে কখনো বিচ্যুতি হয়নি। এ লোক গেল 15 বছর মানে ডিটেনশন খেটেছে, সে তো মানে কোনো পদে যাইতে পারে নাই। এটা পানিশমেন্ট পোস্টিংয়ে ছিল। সে বলেছে আমি জাতীয়তা। এবার জাতীয়তাবাদী মানে কি? জাতীয়তাবাদী মানে বাংলাদেশি মানে জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী মানে কি বিএনপি? জিয়াউর রহমান ডিফাইন করে দিয়ে গিয়েছে যে বাংলা, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই দেশে বাঙালি। তো ওরা যদি বাঙালি, আমরা যদি বাঙালি, তাহলে তো আর 2 দেশ আলাদা থাকলো না। আমরা কেন বাংলাদেশি, এইটা জিয়াউর রহমান ডিফাইন করে দিয়ে গিয়েছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ তৈরি হয়েছে। শেখ মুজিবের সেই বাংলাদেশ থেকে জিয়াউর রহমান আমাদেরকে এই জায়গায় আলাদা করে দিয়ে গিয়েছে। যদি আলাদা না থাকে তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো সে বলেছে খালি আমি জাতীয়তাবাদী, যেহেতু বলেন আমি বিএনপি। তোদের পুলিশেরা, তোরা আজকে যারা কিনা যেই নিউজগুলো, বিবিসি পর্যন্ত, এই আকবর টাকবর, এরা বুঝছেন, এরা হইল গিয়া সব এই প্রথম আলো, ডেইলি স্টারের প্রক্সি দেয়। কয়েকটা পত্রিকা আছে, বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে বিডি নিউজ 24, এই ডয়চে ভ্যালি, তারপরে হইল গিয়া বিবিসি। এরা এখন প্রথম আলো, ডেইলি স্টার খুব ভালো শেপে নাই, তো এখন ওদের দিয়ে এরা করায়, এগুলো করায়। তো ওনাদের এখন খুব গায়ে লেগেছে যে উনি জাতীয়তাবাদী কেন বললো। জাতীয়তাবাদী বলবে না কেন? তোদের বাপেরা যখন জয় বাংলা বলে স্লোগান দিত তখন তো কিছু বলিস নাই। জয় বাংলাদের আওয়ামী লীগের স্লোগান। বাংলাদেশে মুক্তিযুদ্ধ জয় বাংলা বলে হয়নি। মুক্তিযুদ্ধে জয় বাংলা একমাত্র বলতো মুজিব বাহিনী, ওই বিএলএফ যেটা কিনা এই দেরাদুনে থাকতো, ওই পাকিস্তান ইয়েতে থেকে সোনাগাছিতে লুচ্চামি করতো, ওরা খালি বলতো। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে নাই। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা বিশ্বাস না হইলে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা আছে, স্বাধীনতার ঘোষণায় যায় পরগা যা, এই যে স্বাধীনতার দলিলপত্র আছে না, স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের 3য় খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় যা, খুঁজে বার করগা, দেখগা, আমার কাছে আছে ওই বই।
তো আমাদেরকে ইতিহাস শিখায় লাভ নাই, আমরা এগুলো খুঁজে খুঁজে বের করছি। সো আমার মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জয় বাংলা, জয় বঙ্গ, ধনমন এগুলো ছিল না। বাংলাদেশে যারা ওই মুজিব বাহিনী, ওরা এগুলো রেকর্ড করতো, ওইখানে বসে বসে করতো, রেকর্ড করতো। আর পুরা 9টা মাস মুক্তিযোদ্ধাদের সাথে মুজিব বাহিনীর যুদ্ধ হয়েছে, পুরো 9 মাস। এই তাজউদ্দিন আহমেদের বই পড়েন ভাই, সে নিজে বলেছে এই মনি তুফাইল তাকে মারার জন্য তার যে অফিস কলকাতায়, সেখানে লোক পাঠিয়েছে। সে বন্দুক নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়, তারপরে কাঁপতে কাঁপতে তারপরে বন্দুক ফেলে দিয়েছে। স্যার আমারে মাফ করে দেন স্যার, আমি পারবো না স্যার। কী হয়েছে স্যার? আপনারে মারার জন্য আমারে পাঠাইছে। তাজউদ্দিন আহমেদের নিজের কথা ভাই। আপনারা মুক্তিযুদ্ধ জানতে হইলে তাজউদ্দিন আহমেদের লেখা বই পড়বেন, জেনারেল ওসমানীর বই পড়বেন, এগুলো পড়েন, তারপরে বুঝতে পারবেন। তাদের নিজের মুখে মেজর জলিলের কথা পড়েন, সব জানতে পারবেন, সেখানে আছে এগুলো। আমাদেরকে এই ধনপন ইতিহাস শিখায় লাভ নাই। এই জয় বাংলা, বাল বাংলা, এই জয় বাংলার এগুলো আওয়ামী লীগের স্লোগান। সেই স্লোগান এই পুলিশরা দিয়েছে, তখন কিছু বলেন নাই তো। এখন আপনাদের নতুন করে অসম্ভব। প্রথম আলো ডেইলি স্টার নিউজ করে, মতি লেখে ডেইলি স্টারে, মাহফুজা নাম লেখে প্রথম আলোয়। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি প্রশাসনে এই ওর নাম কি, পেশাজীবীদের মাঝে রাজনীতি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, রাজনীতিতে এই আপনার পেশাদারিত্ব নষ্ট হচ্ছে। তোর এই কলাম 5 তারিখের আগে কোথায় ছিল? সব জায়গায় ঘোষণা দিয়া তোরা তারপরে খুতবা পর্যন্ত নষ্ট করছিস, তোরা খুতবা পর্যন্ত বেঁধে দিয়েছিস যে আওয়ামী লীগের মতো করে খুতবা পড়তে হবে। তোরা এত বড় জালিম, সেদিন কোথায় ছিলি তোরা? বইয়ের ভিতরে যেসব বইয়ের ভিতরে যে পাঠ্যপুস্তকে যা করেছিল, তোরা কোথায় ছিলি? তোরা এগুলোকে আরও উস্কায় তারপরে করছিস। সেদিন কোনো কথা হয় নাই। আজকে ওনারা সুশীল হয়ে গিয়েছেন, সুশীল হয়ে তারপরে এখন আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে, সাংবাদিকদের ছেড়ে দিতে হবে। তোদের সবগুলির ফাঁসি হওয়া উচিত। তোরা হাসিনাকে শেষ দিন পর্যন্ত উদ্বুদ্ধ করেছিস, আরও মারেন, যা প্রয়োজন হয়ে করেন। এই জঙ্গিরা আমাদের বয়ান রে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় হাত দিয়েছে, আমাদের উন্নয়নের মূল জায়গায় হাত দিয়েছে, মেট্রো রেলে হাত দিয়েছে, ওখানে হাত দিয়েছে, টেলিভিশন ভবনে হাত দিয়েছে, ওদেরকে ছাড়া যাবে না। এই সাংবাদিকরা বলেছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা তাদের মাধ্যমে আরও বেশি পাওয়ার পেয়েছে যে না, শেষ পর্যন্ত থাকতে হবে। শেখ হাসিনা চেয়েছে শেষ পর্যন্ত, শুধু পারে নাই। মানুষের যেই বুকের সামনে গুলি নেয়ার যে সাহস এই দেশের মানুষ দেখিয়েছে, আন্তর্জাতিক কিছু ব্যাপার ছিল, সব মিলায়া তারা পারে নাই শেষ পর্যন্ত। বাট এই সাংবাদিকরা কি চেয়েছে? এই বুদ্ধিজীবীরা চেয়েছে? ওদের সবার বিচার হওয়া দরকার। আজকে তারা এই মানুষগুলোরে বাঁচাইতে চায়। নুরু 2 দিন আগে সে যায় বলে যে আমরা এত দেশপ্রেম, আমরা দেশে যাই না কেন? সুদানির ফুয়া, আমরা দেশে যাই না কেন তুই বুঝিস না? আমরা দেশে যাই না কারণ হয়েছে তোদের মতো জাউরারা, যারা কিনা আওয়ামী লীগরা এখনো টিকায় রাখতে চাস, তোদের কারণে আমরা দেশে যাইতে পারি না। আর আরেকটা দেশে যাই না কারণ কি জানিস? এটা হলো তোরে যে বিকাশের টাকা পাঠাই না আমরা এখানে কামলা দিয়া, ওই তোরে তো বিকাশের টাকা দিতে হবে, তোরে টাকা দেওয়ার জন্য আমরা কামলা খাটি বাইরে, এই জন্য আমরা দেশে যাইনি। সুদানির ফুয়া, তুই আবার এসে এনে ভাব মারাইস না। তোর বাপের নিয়ে কথা বলতে গেলে হিসাব করে কথা বলবি। তোর বাপের হাতের মধ্যে ফকিন্নির মতো তোর ওই বাপদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানুষের তদবির করে মানুষের একটা দিতে বলিস, একটা প্রমাণ দিতে বলিস ইলিয়াস রেনিয়া যে কোনো জায়গায় তদবির করে কারোর কাছ থেকে 4 আনা পয়সা নিছে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে যায় তারপরে জিম্মি করে যে আপনারা এটা করতে হবে, আপনারা মামলা থেকে বাঁচাই দিব, এই করে দিব, আপনার টাকা দিতে, একজনের কাছ থেকে নিয়ে দেখাইস আমারে। ওই দিন গদলা নিজের গলার মধ্যে নিজের জুতা নিয়ে তারপরে ফেসবুকে ইউটিউবে আইসা লাইভ করে সারা জীবনের জন্য মুখ লুকায় ফেলবো। এত সোজা তোর কোন বাপের নিয়ে কথা কইস? তুই এখন কিছু টাকা পয়সা হয়েছে, তুই এখন ভাবের ঠেলায় সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতেছিস এটা তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নাই। তোর ঘরের মধ্যে ঢুকা তোর ঘরের খবর নিয়ে আসবো, চিনিস আমারে? অপেক্ষা কর। যাই হোক ভাই, শেষ করি খালি একটা কথা বলা, বিএনপি করেন, জামাত করেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে আমি চাই না আওয়ামী লীগের সবার ফাঁসি হয়ে যাক। প্রথমত আওয়ামী লীগকে মাপ চাইতে হবে, দ্বিতীয়ত মাপ চাওয়ার পরে যার যতটুকু অপরাধ তাকে ততটুকু হইতে হবে, তার বিচার হইতে হবে। একদম শেষ লেভেলের যেই নেতাটা, যেই কর্মীটা সেদিন মাঠে ছিল, সেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। একটা হত্যাকাণ্ডের মধ্যে খালি যে গলায় ছুরি দিয়ে তারপরে হত্যা করে, এইটাই খালি হত্যা না, এইটার সাথে যে ওইটার সহযোগিতা করেছে,
যে পরিকল্পনা করেছে, যে এটা এক্সিকিউট করতে মানি দিয়েছে, যে এটা মারার পরে লাশ গুম করতে তারপরে সহায়তা করেছে, যে দেখেছে, দেখে তারপরে সেটা গোপন করেছে, সব কয়জন আসামি। বাট যে সরাসরি জবাই করেছে তার অপরাধ সবচেয়ে বেশি। পরিকল্পনা করেছে সে, তারপরে যে কিনা লাশ গুম করেছে তারা আবার আরেকটা পক্ষ, যে দেখে তারপরে গোপন করেছে সে আবার আরেকটা পক্ষ। এরকম অনেকগুলো বিষয় আছে। সো এইভাবে বিচার হবে, বাট বিচারগুলো হইতে হবে। বিচার ছাড়াই তৌহিদ আফ্রিদির বাপ এমন কি করে নাই, সরাসরি ভাই কমপ্লেন করার লোক আছে এরকম কয়েক শত, যাদের ফেসবুক ইউটিউব নিয়ে তারপরে তাদেরকে গুম করতে চেয়েছে, পিটিয়েছে, বিভিন্ন মানুষজনকে মারার জন্য তারা করেছে, পুলিশের বিভিন্ন অপকর্ম, হাসিনার বিভিন্ন অপকর্ম কাজে মানুষের সোশ্যাল মিডিয়াতে যায় যে করেছে, হারুনের সাথে বসে মানুষকে গুম করার কাজে আপনার সহায়তা করেছে। তারা কেমনে জামিন পায়, কিভাবে সম্ভব? এই ফারজানা রূপা, শুধুমাত্র শাপলা চত্বরের ঘটনায় ফারজানা রূপার 3000 বার ফাঁসি হওয়া উচিত। বাঁচায় দেয় সবাইরে। এইভাবে হইলে এটার পরিণাম, এটার কনসিকুয়েন্স যা আছে, এই পানিশমেন্ট একদিন আপনাদেরকেও পাইতে হবে। অনেকগুলো মানুষ মারা গিয়েছে। যদি নাকি মনে করেন না এটার বিচার করবেন না, তাহলে সরাসরি বলে দেন যে 5 জুলাইয়ের থেকে 5 আগস্ট পর্যন্ত এই দেশে কোনো মানুষ মারা যায় নাই, এগুলো সব এআই দিয়ে তৈরি করা ভিডিও। আমরা বুঝবো যে ওকে ঠিক আছে, তাইলে বাদ। আমাদের চোখের সামনে এগুলো আমাদের বুকে রক্তক্ষরণ হয়। এই মানুষগুলো যে মারা গিয়েছিল, আমি বহু আওয়ামী লীগের মানুষ চিনি। এবার এই জুলাইয়ের এই আন্দোলন দেখে আওয়ামী লীগ করে, আমার এইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে আসে, এখানে মিছিল করেছে, টাইম স্কোয়ারে গিয়েছে মিছিল করতে, জ্যাকসন হাইটে মিছিল করেছে, দূতাবাসের সামনে মিছিল করেছে। আওয়ামী লীগের মানুষ কষ্ট সহ্য করতে পারে নাই। ছোট ছোট বাচ্চাগুলি ভাই মনে নাই, এখনও দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখেন, দেখলে তাইলে বোধহয় বিবেক আবার ফের জাগ্রত হবে। এই মানুষগুলি রক্তের কথা 2টা বছর যায় না, আপনারা ভুলে যেতে চাচ্ছেন। কারণ কি? এত দরকার টাকা দিয়া যে দুনিয়ায় শান্তিতে থাকা যায় না, এটা সালমান এফ রহমানের দেখা বুঝেন না, এস আলমরে দেখা বুঝেন না। টাকায় বাঁচাইতে পারছে তাদেরকে। হাসিনার টাকার অভাব আছে। আওয়ামী লীগের তো অন্তত কম হইলেও 10 লাখ মানুষ কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, টাকা বাঁচাইতে পারছে তাদেরকে। তো এই মানুষগুলির সাথে বেইমানি করেন না। আপনাদের আজকে যতটুকু শান্তি দিয়েছে, আমি ইলিয়াস যতই চিল্লাপাল্লা যত কিছুই করি, তারপরও দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া করি যে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই। এইটা বিশাল রিল্যাক্স আমার জন্য, বিরাট বড় একটা রিলিফ। সো আপনাদেরকে তো চেয়ারে বসায় দিয়েছে, ক্ষমতায় আছেন, অনেক ভালো আছেন, মানুষগুলির বিচারগুলি একটু করেন। আল্লাহ হাফেজ।